হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। ছেঁড়া শাড়ি পরে অনেকক্ষণ যাবৎ আমার ফ্রেন্ডস মিলির বাসায় নিচে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতে লজ্জা করছে। এই ছেঁড়া শাড়ি পরে কি আর বিয়ে বাড়িতে যাওয়া যায়? এখন কি করব বুঝতে পারছি না, তাই কান্না করে দিলাম। আর বিড়বিড় করে মিলিকে গালি দিতে লাগলাম। আজকে ওর জন্য আমার এই অবস্থা হয়েছে। ও যদি আমাকে এত ফোন মেসেজ না দিত তাহলে আমি এত তাড়াতাড়ি করতাম না হইলে, আর আমার শাড়িটাও ছিঁড়ত না। সব ওর দোষ। এখন কল দেস না কেন পেতনি? দরকারের সময় কাজের কাজ নাই, না দরকারের সময় কাজ দেখাস। আজকে শুধু তোরে একবার পাই, তখন দেখবি এই আশফিয়া কি জিনিস। অপরদিকে, এই মেয়ে এইখানে দাঁড়িয়ে এভাবে কান্না করছো কেন? আর কে তুমি? আমি একজন ছেলের আওয়াজ পেয়ে কান্না থামিয়ে সামনে তাকাই। দেখি একটি সুদর্শন পুরুষ আমার দিকে তাকিয়ে আছে। হয়তো তার প্রশ্নের উত্তর জানতে চায়, কিন্তু আমার সেদিকে খেয়াল নাই। আমি সেই পুরুষের দিকে তাকিয়ে আছি। পেশিবহুল এবং চর্বিহীন সে। তার শরীরের রেখা সম্পূর্ণতা খোদাই করা। তার চুল খুব সিল্কি এবং তার গালে সামান্য দাগ আছে। তার চোখ এত আরাধ্য এবং গভীরতাপূর্ণ, তার চোখের তাকানোতে যে কেউ ঘায়েল হতে পারে, যেমনটা আমি এখন হচ্ছি। তার চিকন লাল আভাযুক্ত ঠোঁট, ঠোঁটের নিচে একটা তিল আছে। দেখতে মাশাআল্লাহ। আমি ভাবনার জগৎ থেকে বাহির হই ওই পুরুষের ধমকে। এই মেয়ে, কিছু বলছো না কেন? আর আমার দিকে এভাবে তাকিয়ে থাকার মানে কি? ছেলেদের দেখলে কি এভাবেই তাদের চোখ দিয়ে গিলে খাও নাকি? তার কথা শুনে আমি আবারও কান্না করে দিই। কি বজ্জাত লোক রে বাবা! দেখাচ্ছে আমি কান্না করতেছি, তারপরও আমার সাথে খারাপ ব্যবহার করছে। হ্যাঁ, আশফিয়া, এতক্ষণ তুই এই বজ্জাত লোকের এত প্রশংসা করলি? মনে মনে নিজেই নিজেকে গালি দিতে লাগলাম। এই মেয়ে, কান্না বন্ধ করো আর বলো আমাকে তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি, যান এখান থেকে। ছেলেটাকে এটা বলার পরই আমার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি মিলি ফোন দিয়েছে। আমি তাড়াতাড়ি করে ফোন রিসিভ করি। হ্যালো পেতনি, এতক্ষণ আমার কথা মনে পড়ল তোর? সারাদিন তো ফোন দিয়ে পাগল বানিয়েছিস, কিন্তু দরকারের সময় ফোন দিতে পারোস নাই। আজকে খালি তোরে পাই, দেখিস কি করি। একটানে বলে বড় বড় শ্বাস নিলাম। মিলি, আরে আরে কি বলছিস তুই? আর তোর কি হয়েছে এতক্ষণ লাগে তোর আসতে? বড় আপুর হলুদ শুরু হয়ে গেছে, আর তুই এখনো আসলি না? আমি এতক্ষণ আপুর সাথে ছিলাম, ফোন চার্জে ছিল, তাই তোকে কল করতে পারি নাই। এখন রুমে এসে তোকে কল করলাম। এখন বল তুই কই? এখন বাসায় নাকি রিকশায়? আমি আমি তোদের বাসার নিচে। তাড়াতাড়ি আয়, অনেক প্যারাতে আছি। এই বলে কল কেটে দিলাম। তারপর সামনে তাকিয়ে দেখি ছেলেটা ভ্রু উঁচু করে আমার দিকে তাকিয়ে আছে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? ছেলেটা, তুমি কি এ বাড়িতে এসেছো? আমি, হ্যাঁ, কেন? ছেলেটা, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, আর তুমি কি সব পরে এসেছো ছেঁড়া শাড়ি? জানো না মেয়ে কোথাকার কি পড়তে হয়? তোমাকে সত্যি কেউ ইনভাইট করেছে নাকি বিয়েবাড়ি দেখে লোভ সামলাতে পারো নাই তাই চলে এসেছো? মিলি, ভাইয়া, তোমাকে সত্যি কেউ ইনভাইট করেছে নাকি বিয়ে বাড়ি দেখে লোভ সামলাতে পারো নাই তাই চলে এসেছো? ভাইয়া, হঠাৎ মিলি এসে চিৎকার করে বলে, ভাইয়া চুপ করো, আমি ওকে ইনভাইট করেছি। ও ইনভাইট ছাড়া এখানে আসে নাই। ছেলেটা, লাইক সিরিয়াসলি তুই এই মেয়েটাকে ইনভাইট করেছিস? এই মেয়ে পোশাক দেখেছিস কী সব পরে এসেছে? ওর কমন সেন্স নাই কোথায় কী পরতে হয়? ছেঁড়া শাড়ি পরে কেউ বিয়েতে আসে? মিলি, ভাইয়া চুপ, অনেক বলেছো, আর না, যাও এখান থেকে। আমার ফ্রেন্ড কি পরে আসবে আর কি পরে না আসবে সেটা আমার আর ওর বিষয়, এখানে তুমি বলার কে? এটা বলার পর মিলি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, কান্না বন্ধ কর, ভাইয়ার কথায় কিছু মনে করিস না দোস্ত।
অনেকক্ষণ যাবৎ কান্না করার পর এখন হিচকি উঠে গেছে মিলির কথায়। কান্না থামিয়ে বলি, না না, কি মনে করব? তিনি যা সত্যি তাই তো বলেছেন, তাতে কিছু মনে করার কি আছে? আমি যেমন মানুষ আমাকে তেমনই বলবে, তাই না? বাদ দে এসব, তুই উপরে যা। এখন আমি আজকে চলে যাই রে দোস্ত, কালকে আসবো। বাসায় যেতে হবে, অনেক দরকার আছে, কালকে শিওর আসবো, প্রমিস। মিলি, বাসায় যাবি মানে? তাড়াতাড়ি উপরে চল, আর একটা কথাও শুনতে চাই না। এই বলে আমাকে টানতে টানতে সোজা ওর রুমে নিয়ে যায়। তারপর আমাকে বলে, এখন বল তো কি হয়েছে, শাড়ি ছিঁড়ল কিভাবে? আমি তাড়াতাড়ি আসতে গিয়ে রিকশার সাইডে লেগে ছিঁড়ে গেছে দোস্ত। এখন কি করব তুই বল। আমার কিছু ভালো লাগছে না, বাসায় গেলেই ভালো হতো। মিলি, ও এই ব্যাপার, আচ্ছা আমার সাথে চল, আম্মুর থেকে তোরে একটা শাড়ি দেই। এই বলে আমাকে নিয়ে আন্টির রুমে যায়, কিন্তু আন্টির রুমে ছিল না, তাই ও নিজেই একটা শাড়ি নিয়ে আমাকে দেয়। মিলি, নে, এটা পরে নে তাড়াতাড়ি। আমি তো শাড়ি পরতে পারি না, বাসায় আম্মু পরিয়ে দিয়েছিল, এখন তুই দিবি? মিলি, আচ্ছা। বলার পর ওর ফোনে কল আসে। কথা বলা শেষ হলে আমাকে বলে, আসবি তুই, তোর শাড়ি পিনগুলো খুলতে থাক, আমি একটু আসছি। ছাদে যেতে হবে, মিহি আপু বড় বোন কল দিয়েছে, তার কি যেন দরকার, আমি যাব আর আসবো, ওয়েট কর বলে চলে যায়। মিলি যাওয়ার সময় দরজা হালকা লাগায় গেছিল। আমি আর দরজায় লক করিনি, কারণ মিলি তো আসবেই একটু পর। তাই আমি শাড়ি পিনগুলো খুলতে থাকি। আস্তে আস্তে সব পিনগুলো খোলার পর আঁচল বুক থেকে পড়ে যায়। ঠিক তখন দরজা খোলার আওয়াজ পাই। আমি উল্টো দিকে ঘুরে ছিলাম, তাই কে এসেছে দেখি নাই, হয়তো মিলি হবে, কিন্তু এত তাড়াতাড়ি ও এসে পড়ল। তাই তাই দেখার জন্য দরজার দিকে তাকিয়ে আমি চিৎকার দিতে সামনে থাকা লোকটা আমাকে দেয়ালের সাথে মিশিয়ে মুখ চেপে ধরে বলে, এই মেয়ে, চুপ থাকো। এত জোরে কেউ চিৎকার দেয়? পুরো কানের পোকা নাড়িয়ে দিয়েছ। তোমার চিৎকার শুনে এখন যদি আমি কানে না শুনতে পারতাম, তাইলে আমার ভবিষ্যৎ বউয়ের কী হতো বলো তো? এটা বলেই আমার চোখের দিকে তাকিয়ে থাকে। আমি তাকে কিছু বলতে পারছি না, তাই চোখের ইশারায় বলি, মুখ থেকে তার হাত সরাতে। আমার ইশারা বুঝে আস্তে করে হাত নামিয়ে আমার থেকে দূরে গিয়ে দাঁড়ায়। আমি ছাড়া পেয়ে তাড়াতাড়ি শাড়ি ঠিক করে নিই। তারপর বলি, কি ব্যাপার, আপনি এইখানে কেন? আর নক না করে রুমে ঢুকলেন কেন? জানেন না কারো রুমে ঢোকার আগে নক করতে হয়? ছেলেটা, তুমি জানো না চেঞ্জ করার সময় দরজা লক করতে হয়? আগে তুমি জেনে আসো, তারপর আমাকে বইলো বেবি। এটা বলে চোখ টিপ দিয়ে চলে যায়। আর আমি রাগে ফুঁসতে ফুঁসতে বলি, বজ্জাত লোক, নিজে দোষ কইরা উল্টো আমাকে কথা শোনায়। চলে গেল, খাটাস লোক একটা। এরই মাঝে মিলি আসে। মিলি, কিরে, কি বিড়বিড় করছিস? আমি কিছু না, তাড়াতাড়ি আমাকে শাড়িটা পরিয়ে দে, আমার কিছু ভালো লাগছে না, তাড়াতাড়ি কর। মিলি, আচ্ছা আচ্ছা দিচ্ছি, আয়। অন্যদিকে আরমান খান নায়ক নিজের বেলকনিতে বসে আছে আর ভাবছে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাটা। ভাবতে ভাবতে বিড়বিড় করে বলে, তোমার চোখের সরলতায় আমার স্বপ্নে রং মেখেছি মনের ভুলে। দু চোখ তুলে যেদিন তোমার চোখ দুটো দেখেছি, এটা বলেই আনমনে হেসে উঠল। টাইম স্কিপ। মিলি আমাকে শাড়ি পরিয়ে দেওয়ার পর আমরা দুজন ছাদে চলে যাই। ওখানে গিয়ে আপুর সাথে কতগুলো ছবি তুলি আমি আর মিলি। আস্তে আস্তে সবার হলুদ দেয়া শেষ হলে এখন নাচার সময় হয়েছে। আমি আর মিলি একসাথে নাচবো বলে অনেক দিন থেকে দুজন মিলি প্র্যাকটিস করেছি। তাই মিলি আমাকে বলে, রেডি তো তুই? আমি, না রে দোস্ত, আমি নাচবো না, এখন আমার শরীর খারাপ লাগছে, তুই নাচ। আমি এক সাইডে বসে থাকি। আমার শরীর খারাপ লাগছে শুনে ও আর জোর করে নাই, তাই আমি এক সাইডে চেয়ার নিয়ে বসে থাকি। তারপর নাচ শুরু হলো। মিলি
নাচা শেষ হলে মিলির কাজিন নাচলো। এভাবে অনেকক্ষণ কেটে গেল। সবাই আনন্দ করছে। মিলিদের সাথে তাল মিলিয়ে অনেকে নাচছে, লাফাচ্ছে। আমি চুপ করে বসে ওদের নাচ দেখছিলাম। হঠাৎ আমার পাশে একটা ছেলে এসে বসে। আমি দেখেও না দেখার ভান ধরে বসে থাকি। ছেলেটা, হাই মিস, সবাই আনন্দ করছে, তুমি এখানে চুপ করে বসে আছো কেন? মন খারাপ নাকি? আমাকে বলছেন? ছেলেটা, এখানে তুমি ছাড়া আর কে আছে যে তোমার মনে হলো তোমাকে না অন্য কাউকে বলছি? আমি, না মানে আপনাকে তো চিনি না, তাই ভাবলাম আপনি মনে হয় অন্য কাউকে জিজ্ঞেস করছেন। ছেলেটা, তাও ঠিক। বাই দ্য ওয়ে, আই এম সামির দেওয়ান, যার বিয়ে হচ্ছে তার খালাতো ভাই। আর তোমার নাম কি? আমার নাম আশফিয়া জাহান ইলিনা, যার বিয়ে হচ্ছে তার ছোট বোনের বেস্ট ফ্রেন্ড সামির। ও আচ্ছা, চলো আমরা ওদের সাথে এনজয় করি। আসলে আমার শরীরটা ভালো লাগছে না, আপনিই যান, ওদের সাথে এনজয় করেন। তারপর সামির ও যায় না, আমার সাথে বসেই থাকে আর অনেক পেঁচাল পারতেছে। আমি শুধু মাথা নাড়িয়ে হুম না এইসব বলতেছি। মনে মনে আমি বিরক্ত, এমনি ভালো লাগছে না, তার উপর এই উটকো ঝামেলা। কি করা যায় ভাবতে ভাবতে আইডিয়া পেয়ে যাই, তাই ফোনে কল আসার বাহানা করে ওখান থেকে চলে আসি। এখন ভাবছি মিলির রুমে গিয়ে কতক্ষণ শুয়ে থাকবো, তাই নিচে চলে গেলাম। মিলির রুমের দিকে যাওয়ার আগেই অন্য রুম থেকে কেউ হ্যাঁচকা টান দিয়ে রুমের ভিতর নিয়ে যায়। চলবে। বন্ধুরা, আমার এই গল্প আপনাদের কেমন লাগছে জানাবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। আর গল্পটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্পটির নাম হচ্ছে ডেভিল হাজব্যান্ড, সুহাসিনী, পার্ট 1 এবং 2। আসসালামু আলাইকুম।